This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সুপ্রিম কোর্টে তৃণমূলের করা এসআইআর যে মামলা তার শুনানি রয়েছে সেদিকে আমাদের নজর থাকছে, কারণ এসআইআর এর অপরিকল্পিতভাবে হচ্ছে, আরও সময়ের প্রয়োজন, এরকম অভিযোগ এবং দাবিতে লাগাতার সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার মুখ্য নির্বাচন কমিশনারকে এই নিয়ে তার অভিযোগ দাবি দেওয়া নিয়ে চিঠিও লিখেছেন। এবার যে মামলা তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্টে করেছে সেই মামলার শুনানি হওয়ার কথা আজ। এসআইআর করে সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে অভিযোগ তুলে শীর্ষ আদালতে গিয়েছিলেন দোলা সেন, ডেরেক ওব্রায়ান। নিয়মের বাইরে কাজ করছে নির্বাচন কমিশন, এই তাদের অভিযোগ। তার সঙ্গে সঙ্গে আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চে এই মামলার শুনানি রয়েছে, সেদিকে অবশ্যই নজর থাকছে। কি কি পয়েন্ট উঠে আসে? জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, আজকের মামলা শুনানি হওয়ার কথা, ঠিক কি কি বিষয় এখনো পর্যন্ত জানা যাচ্ছে? কারণ তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 4টে চিঠি নির্বাচন কমিশনারকে লিখেছেন এর আগে, তারপর এই মামলা হয়েছে, একগুচ্ছ অভিযোগ রয়েছে। কি জানা যাচ্ছে এই মামলা নিয়ে? দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জনসভায় বক্তৃতা করে ইলেকশন কমিশনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন এবং পরবর্তী ক্ষেত্রে তিনি চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখেছেন। এই চিঠি ছত্রে তিনি যে অভিযোগগুলি করেছেন তার মধ্যে অন্যতম যে এসআইআর প্রক্রিয়ায় সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে, যারা বয়স্ক, যারা অসুস্থ তাদের শুনানিতে আসতে বাধ্য করা হচ্ছে, এবং তার পরবর্তী ক্ষেত্রে যেটা সবথেকে গুরুতর অভিযোগ তা হচ্ছে যে এক একটা রাজ্যের ক্ষেত্রে এক এক রকম নিয়ম বলবৎ করছে জাতীয় নির্বাচন কমিশন, এবং এই নিয়ম প্রয়োগের ক্ষেত্রে যারা নির্বাচন কমিশনের আধিকারিক রয়েছেন তাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নির্দেশ পাঠানো হচ্ছে, যা সম্পূর্ণভাবে আইন বহির্ভূত, অর্থাৎ এক্ষেত্রে কোনো সরকারি সার্কুলার ইস্যু করা হচ্ছে না। এই বিষয়গুলি নিয়েই তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা দলনেতা ডেরেক ওব্রায়ান এবং তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ দোলা সেন তারা একটি পিটিশন ফাইল করেছিলেন সুপ্রিম কোর্টে, যা আজকে প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং তার পাশাপাশি জয়মাল্য বাগচির বেঞ্চে লিস্টেড রয়েছে। এবং যে বিষয়ের দিকে আমাদের নজর থাকছে যে দুপুর 2টোর পরেই এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই শুনানিতে কি কি পয়েন্ট তুলে ধরা হয়, কি যুক্তি উঠে আসে, সেদিকে অবশ্যই নজর থাকছে। আর খুব গুরুত্বপূর্ণ বিষয় এই কারণেই, কারণ বিহারের যখন এসআইআর হয় তখন মামলা গিয়েছিল কোর্টে এবং একাধিক সওয়াল জবাব তখন হয়েছিল। এবার পশ্চিমবঙ্গের এসআইআর চলাকালীন রাজ্যের শাসক দলই মামলা দায়ের করেছে। গ্রামের প্রায় অর্ধেক লোকই এসআইআর শুনানিতে ডাক পেয়েছেন। প্রতিবাদে কাটোয়া বর্ধমানে রাস্তা অবরোধ করলেন গ্রামবাসীরা। ভাবুন, গ্রামের প্রায় অর্ধেক ভোটার তারা এসআইআর শুনানিতে ডাক পেয়েছেন, প্রতিবাদে এবার পথে নেমেছেন তারা। কাটোয়া বর্ধমানের রাস্তা অবরোধ করেছেন গ্রামের মানুষজন। 281 আর 282 নম্বর বুথে মূলত শোরগোল। 2200 জন ভোটার এই গ্রামে, তার মধ্যে অর্ধেক কি ডাক পেয়েছেন। কৌশিক দত্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে আছে। কৌশিক, কি গরমিল আছে যার জন্য তাদেরকে শুনানিতে ডাকা হয়েছে? তারা বিক্ষুব্ধ কেন? শুনানিতে তারা হাজিরা দেবেন না? কাটোয়া বিধানসভার 281 এবং 282 নম্বর বুথের গাঙ্গুলডাঙ্গা গ্রাম, এই গাঙ্গুলডাঙ্গা গ্রামের প্রায় অর্ধেক ভোটারদেরকে অভিযোগ যে তাদেরকে এসআইআর এর নোটিশ পাঠানো হয়েছে, কারো তথ্যগত ভুল রয়েছে, কারো নাম পদবিতে ভুল রয়েছে, এমন সংখ্যক মানুষদেরকে বেছে বেছে তাদেরকে এসআইআর এর নোটিশ পাঠানো হয়েছে। এবং মানুষজনের অভিযোগ, গ্রামবাসীদের অভিযোগ যে হয়রানি করানো হচ্ছে। তারা প্রতিবাদে কিন্তু কাটোয়ায় এবং বর্ধমান সড়কের গাঙ্গুলডাঙ্গা রোড, সেই গাঙ্গুলডাঙ্গায় কিন্তু তারা রাস্তা অবরোধে বসেছে। মহিলারা রাস্তায় বসে পড়েছে, তাদের দাবি যে অবিলম্বে এই হয়রানি বন্ধ করতে হবে এবং এই এসআইআর যে নোটিশ পাঠানো হয়েছে সেই শুনানি কিন্তু এই গ্রামেই করতে হবে। কারণ এই হয়রানির অভিযোগ রাজ্যের শাসক দলের তরফ থেকে শুরু থেকেই করা হয়েছে যে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে, কিন্তু বহু মানুষ তো শুনানিতে গিয়ে সুরাহাও পাচ্ছেন বলে আমরা জানতে পেরেছি। তাহলে এরা বিক্ষুব্ধ হয়ে পথ অবরোধ করছেন কেন? তৃণমূলের তরফ থেকে কিন্তু স্পষ্ট প্রথম থেকেই জানানো হচ্ছে যে মানুষদেরকে এশিয়ার নামে হয়রানি করানো হচ্ছে এবং তারই প্রতিবাদে কিন্তু মানুষের আজকে যে এই ক্ষোভ, তারই এই রাস্তা অবরোধ কিন্তু তারই বহিঃপ্রকাশ, এটাই কিন্তু এখনো পর্যন্ত জানানো হয়েছে। তবে ঘটনাস্থলে পুলিশ রয়েছে এবং বিষয়টি নিয়ে আলোচনা চলছে। ধন্যবাদ কৌশিক, আমাদের প্রতিনিধির সঙ্গে ছিল। যা ভোটার তালিকা
তার থেকে মিনিমাম 50% লোকের হাতে নোটিশ ধরানো হচ্ছে হিয়ারিংয়ের জন্য। বয়স্ক বৃদ্ধ 80 বছর বয়স এবং বেশি বেশি মহিলা, তাদেরকে হিয়ারিংয়ে নোটিশ ধরানো হচ্ছে। দুটো বুথে 1200 সামথিং একদম বাদ দিতে চাইছে। বিএলওরা বলছে তো সবই ঠিকই আছে, অসুবিধা কোথায় আমরা বুঝতে পারছি না। কারণ এই নিয়ে বাগনানে একটা AERO সাহেব তিনি পদত্যাগ করলেন, তাহলে বুঝুন কি অবস্থা। তা এই সাধারণ মানুষ যারা দীর্ঘদিন ধরে ভোট দিচ্ছে, 80 বছর বয়সের বেশি, যার 90 বছর স্ট্রোকের রোগী হাসপাতালে ভর্তি আছে, তাদের এইভাবে মানুষকে হেনস্থা করে এসআইআর আমরা চাইনি। আমরা তো নিমূর্খ, আমরা গোমূর্খ, আমরা লেখাপড়া জানি না, আমরা শিক্ষিত জানি না, আমাদের ঘর বারবার এরকম করবে। যাদের হিয়ারিং আসার কথা, অ্যাপে যেটা দেখেছিলাম 108, পরের দিনে বেড়ে হয়ে গেল আপনার 236, তারপরে গতকাল অবধি প্রায় 370 পার করে গেছে। তেমনি দক্ষিণ পাটও আপনার প্রথম দিন প্রায় 180 মতন ছিল, তারপরে সেটা 350, আর তারপরে বোধহয় আরও বেড়ে এখন বোধহয় 420-25 হয়ে গেছে। এটা দিনের পর দিন বাড়তে থাকছে, এইভাবেই চলছে। আর আমরা তো কমিশনের নির্দেশ মতন যেমন ওনারা নির্দেশ দিয়ে যাচ্ছেন সেইভাবেই কাজ করে যাচ্ছি। তারপরে এত কেন ডিসক্রিপেন্সি, এত কেন হবে, সেটাও আমরা বুঝে উঠতে পারছি না। গ্রামবাসীরা চাইছেন যদি হিয়ারিং যেতেই হয় তাহলে যেন হিয়ারিংটা এই স্কুলে স্থানীয় এই বুথেই যেন হয়। এত মানুষকে যেন হয়রানি করে আর বিডিও অফিস অবধি না যেতে হয়। এত মানুষকে হয়রানি করে আবার অত দূর নিয়ে যাওয়াটা, মহিলা আছেন, তাদের অনেক বাচ্চা আছেন, তাদের মানে ওখানে তো বসার মতো ঠিকঠাক জায়গা নেই, রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে হয়। আগের দিন দেখেছি আমরা হিয়ারিংয়ের টাইম। তো ওনাদের দাবি যেন এখানেই হিয়ারিংটা হয়। এদিকে আবার অভিযোগ উঠছে এসআর আতঙ্কে মৃত্যু হয়েছে। বাদুরিয়ায় মৃত্যু হয়েছে 75 বছরের বৃদ্ধা অনিতা বিশ্বাসের। 5 তারিখ এসআইআর শুনানিতে ডাক পড়ে তাঁর। শুনানিতে হাজিরার পর থেকেই আতঙ্কে ছিলেন বলে তার পরিবার দাবি করছে। 7 তারিখ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন বৃদ্ধা। গতকাল রাতে তার মৃত্যু হয়। পরিবার এখন বলছে ভোটার কার্ড সহ নথি জমার পরও আধিকারিকদের থেকে সদুত্তর পাননি। তারপর থেকেই চিন্তায় ছিলেন। আর এই মৃত্যুর কারণ হচ্ছে এই আতঙ্ক। উনি যখন প্রথম এসআইএসের সংবাদ শুরু হয় তখন সবার 2002 সালে ভোটার লিস্টের নাম বেরোয়, আমার ঠাকুমার নাম বেরোয়নি। সেই জন্য খুবই টেনশন করতো। দুদিন ধরে টেনশন করে বুধবার দিনকে মানে সকাল 11টার দিকে ওনার হঠাৎ মানে কথাটাতে বন্ধ হয়ে যায়, মানে পা হাত পা চলে না, মানে চুপচাপ হয়ে গেছে। হ্যাঁ, ওখান থেকে আমরা রুদ্রপুর হসপিটালে নিয়ে গেলাম, বললো কি ব্রেন স্ট্রোক হয়েছে। উনি অনেকটা টেনশন করেছে, টেনশনের কারণে ওনার স্ট্রোক হয়েছে। ওখান থেকে বদরতলায় ট্রান্সফার করলো, বদরতলায় গিয়ে ভর্তি করালো। ওখানে 3-4 দিন ভর্তি ছিল, কিন্তু কোনো পরিবর্তন হয়নি। হ্যাঁ, রবিবার রাত 11টার সময় উনি মারা গেছে। দীপঙ্কর আমাদের প্রতিনিধি আরো জানাচ্ছেন। দীপঙ্কর, আমরা পরিবারের অভিযোগ শুনেছি এবং তারা বলছেন ঠিক কি হয়েছে। শুনানিতে হাজিরা দেওয়ার পরেও আতঙ্ক কেন, এটা কি জানা গিয়েছে? দেখো, 1995 সালের ভোটার তালিকায় তার নাম ছিল, কিন্তু 2002-এ কোনো কারণে সেই নাম বাতিল হয়েছিল। এখন এই 2002-এ কেন বাতিল হয়েছিল সেই উত্তর তার কাছে নেই। তিনি 2002-এ নাম পাননি, পরবর্তীতে আবার নাম তুলেছেন, কিন্তু 2002-এ নাম না থাকার কারণে তাকে ডাকা হয়েছে। এই যে 2002-এ নাম নেই, তাকে ডাকা হলো, আতঙ্ক তার মধ্যে যেভাবে তৈরি হলো যে বাড়ি থেকে তিনি যাচ্ছেন, কিন্তু এই হিয়ারিংয়ে তার নাম উঠবে কিনা, তাকে জেলে নিয়ে যাওয়া হবে কিনা, ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে কিনা, এই ভয়গুলো কিন্তু বয়স হয়েছে সেই হিসাবে, সেই জায়গা থেকে কিন্তু তার এই আতঙ্কটা গ্রাস করে ভেতরে এবং তারপরই তার হার্ট অ্যাটাক হয়, এমনটাই পরিবারের অভিযোগ। এবং তারপর বেশ কয়েকদিন ধরে তাকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকতে হয়, অবশেষে মৃত্যু হয়। ধন্যবাদ। ওই হিয়ারিং এর জন্য ওই আমার জেলের মধ্যে নিয়ে যাবে, এইসব করবে, এইসব। হ্যাঁ, এসে আতঙ্ক, এইসব টেনশন। এটা সত্যি খুব, যে কোনো মৃত্যুই দুর্ভাগ্যজনক, দুঃখজনক, কিন্তু এটা যেন আমাদের মনে হচ্ছে যে একটা অপরিকল্পিতভাবে এত বড় একটা বৃহৎ কাজ, সেই কাজটাকে এত চটজলদি সময়ে যখন বাস্তবায়িত করতে যাচ্ছে, মানুষের কাছে এটা একটা অনেক বড় প্রেশার হয়ে যাচ্ছে, তারই ফল এই মৃত্যু।